আচ্ছা মা, তোমার মনে পড়ে একটা সময় তোমার মেয়ের ভবিষ্যতের জন্য কিন্তু আমি 5 লাখ টাকা জোগাড় করে দিয়েছিলাম। হ্যাঁ, সেই টাকাটা আমি আমার স্বামীর কাছ থেকেই নিয়েছিলাম। আর সেই কারণে আমার সঙ্গে যা যা অন্যায় হয়েছিল আমি কিন্তু চুপ করে গিয়েছিলাম। কাদের জন্য মা? তোমার ভালো থাকার জন্য, তোমার মেয়ের ভালো থাকার জন্য। সব ভুলে গেলে তুমি? না, বলা যায় কিচ্ছু ভুলিনি। সব 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 মনে আছে। মনে আছে সব তোমার? তারপরেও এই কথাটা বলছো মা? সেই সময় যদি আমি নিজে কিছু না গোছাতে পারি, আজকে তোমার মনে হচ্ছে যে আমি নিজে সব গুছিয়ে ফেলবো? মা, আজ আমার চাকরি আছে, আমার স্বামীর সাথে আমার সদ্ভাব আছে, সেখানে তোমার মনে হচ্ছে তোমার মেয়েকে দিয়ে রোজগার করিয়ে আমি আমার আখের গোছাবো? বলো না মা, তোমার কি এটাই মনে হয়? যেটা মনে হয় সেটা তুমি আমায় বলো, কারণ এর ওপরই নির্ভর করছে আমি এই বাড়িতে থাকবো কি থাকবো না। বললুম তো যে মানুষের বদল হয়, মানুষ বদলাতে পারে। তার মানে তুমি ধরেই নিচ্ছ যে এই অন্যায়টা আমি করতে পারি, আমি এই কাজটা করতে পারি, তাই তো? পরাগ, আমি তো কখনো তোমার কাছ থেকে কিছু চাইনি, কোনোদিনও আমি তোমায় কিছু বলিনি। আমাকে যা বলেছো আমি আমার সাধ্য মতো তোমাদের জন্য করার চেষ্টা করেছি, তোমাদের দিয়েছি। কিন্তু আজকে আমি তোমার কাছে চাইছি আমার জন্য একটা আলাদা বাড়ি দেখে দেবে। দেখো, যদি স্কুলের কাছাকাছি হয়তো খুব ভালো হয়। এখান থেকে স্কুলের দূরত্বও তো অনেক, যেতেও সময় লাগে। তাই তোমাকে বলছি যে একটা বাড়ি দেখো, সেখানে আমরা থাকবো। দেখো, যাওয়ার আগে কিন্তু সমস্ত শর্ত লিখে দিয়ে যেতে হবে। শর্ত? কিসের শর্ত প্রতীক্ষা? আমার শাশুড়ি মা এখনো বেঁচে আছেন, তাই সেই জায়গায় দাঁড়িয়ে কোনো শর্ত নেই। এই বাড়িটা ওনার, উনি ঠিক করবেন এই বাড়িটা উনি ঠিক কাকে দেবেন কাকে দেবেন না। আর বিশ্বাস করো, এইসবে না আমার কোনো ইন্টারেস্ট নেই, এইসবের প্রতি আমার কোনো লোভও নেই, আর আমার সঙ্গে এই নিয়ে কোনো হিসেব নিকেশও নেই। পুতুলদি চাইলে আমাদের সাথেই থাকতে পারে, সেই নিয়ে কোনো অসুবিধে হবে না। পরাগ প্লিজ, তুমি বাড়িটা দেখো। ঠিকই বলেছো তুমি শিমুল, এই অসম্মানটা তো তোমার প্রাপ্য নয়। খুব ভালো করে জানি শিমুল, তুমি কতখানি নির্লোভ একজন মানুষ। আর আমি এই পরিতাপের আগুনে পুড়ে আজকে আমার মধ্যেও সেই লোভটা চলে গেছে। আমি নিজেও এখন কিন্তু একজন নির্লোভ মানুষ, কিছু এসে যায় না। তুমি তো চাকরি করছো, আমারও নিশ্চয়ই আজ বাদে কাল কিছু একটা জুটে যাবে। ঠিকই বলেছো, আমাদের খুব তাড়াতাড়ি নতুন বাড়ি খুঁজতে হবে। মা, তুমি কিন্তু বাধা দেবে না, হ্যাঁ? কিচ্ছু বলবে না। কত ধানে কত চাল সব বেরিয়ে যাবে। শোন, আমি না তোর একটা কথা বলি, বুঝলি? তোর মাথায় তো অনেক বুদ্ধি, আমার মাথায় তো অত বুদ্ধি নেই। সবাই বলে আমি না কেমন একটা মেয়ে, একটা কি যেন বলে একটা। হ্যাঁ, আমার মাথায় যেটুকু বুদ্ধি আছে তোমার তাই সেটুকু বুদ্ধিও নেই। হ্যাঁ, তুই বাল মানুষকে ছেড়ে বিষের কাছে যাচ্ছিস। এই বিষ একদিন তোকে কি করে তুই খালি দেখবি। তুই ভালো কথার মানুষ নয়, আর ভালো মানুষের মজা দাও তুমি দিতে পাও নি গো। আমার যদি প্রয়োজন পড়ে আমি রাতে মই দাঁড়িয়ে গান গাইবো, টাকা পাবো, সেই টাকা দিয়ে আমি চায়ের চিকিৎসা করাবো। লাগবে না আমার, তোমাকে একটু লাগবে না। আমার চিমুল আছে, আমার ভাই আছে, আমার তাতেই হবে। আমার ঠাকুর আছে আমার কাছে। আমার যদি টাকা সিঁদুরের জো থাকে, তাহলে আমার বটি ফিরে আসবে। আমার বাবা আমাকে খুব ভালোবাসে, আমার স্যার আমাকে খুব ভালোবাসে। আমার বাবা জানে আমি ওকে টাকা থাকতেই পারি না, থাকতে পারি না আমি। তুই ফিরে আসবে দেখি।
পুতুল দি, চলো তো ওপরে চলো, ফ্রেশ হয়ে নেবে, তারপর তোমায় খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তোমার জীবনে তো একটা অসম্ভব লড়াই চলছে, কালকে আবার আরেক জায়গায় তোমায় গান গাইতে যেতে হবে, আর আমাকেও বাড়ির খোঁজ করতে হবে। বাড়ি পেয়ে যাব, চিন্তার কিছু নেই। আর ইনফ্যাক্ট আমাকে অনেকেই বলতো জানো তো, যে এত দূর থেকে যাতায়াত করি, স্কুল তো অনেকটাই। আমার স্টুডেন্টরা আছে যাদের অনেকেরই বাড়ি আছে, তারা ভাড়া দিতে চায়, পেয়ে যাব বাড়ি, তুমি চিন্তা করো না। চলো পুতুল দি, ওপরে যাই। ঠিকই বলেছো তুমি শিমুল। দেখো, অনেকদিন অনেক রকম পরিস্থিতির মধ্যেই আমরা থেকেছি, আগামী দিনেও কোনো অসুবিধা হবে না। মা যখন চাইছেনই না আমরা এখানে থাকি, তখন সেই ভালো। আমরা আলাদা করে তুমি আর আমি আমাদের একটা আলাদা সংসার করি। দিদি, তুই কোনো চিন্তা করিস না, বুঝলি? তোর এই ভাই যতদিন আছে, শিমুল যতদিন আছে, তোর কোনো অসুবিধা হবে না। আর দেখ, তুই যা করছিস তীর্থদার জন্য, ঈশ্বর কিন্তু সবকিছু দেখছেন, এর মূল্য কিন্তু তুই পাবি দিদি, চিন্তা করিস না। যা এখন, যা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, যা। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি। হ্যাঁ, যা, এটা নিয়ে যাও শিমুল। তোমায় ভয় দেখাচ্ছে মা, তুমি চিন্তা করো না তো। মা, তুমি ভয় পাচ্ছ নাকি? আরে আমি তোমার ছোট বৌমা তো আছি তোমার সঙ্গে। তোমার ছোট ছেলের জন্য আমি কত চেষ্টা করছি বলো তো। তুমি দেখো, একদিন না একদিন ও ঠিক বেরিয়ে আসবেই, তারপর আমরা সবাই একসঙ্গে থাকবো, তুমি আমাদের সাথে থাকবে, ঠিক আছে মা? দাঁড়াও, কি বললে তুমি কথাটা? কি বললে তুমি মাকে? মা তোমাদের সঙ্গে থাকবেন, তাই তো? বাহ, শোনো, মা যেখানে আছেন না, মা কিন্তু সেখানেই থাকবেন। তোমরা আসলে মায়ের সঙ্গে রয়েছো, এই বাড়িটা জোর করে দখল করে রয়েছো ভোগ দখল করার জন্য। তোমরা মায়ের কাছে আছো, তাই উল্টো পাল্টা কথা বলতে এসো না। আর শোনো, মা তো চাইছেন না, মা চাইছেন না যে আমরা এখানে আর থাকি। ঠিক আছে, আমরা অন্য জায়গাতে চলে যাব, অন্য কোথাও থাকব, কিন্তু তার মানে এটা ভেবো না যে আমরা মায়ের কোনো খবর রাখবো না। মায়ের সুবিধা অসুবিধার খবর আমরা সবসময় রাখবো। আমরা যদি জানতে পারি যে মায়ের কোনো অসুবিধে হচ্ছে, আমরা কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবো না। এসো এসো পুতুল দি, এসো এসো এসো, আস্তে আস্তে এসো। এক্সকিউজ মি, আমরা ওই তীর্থ চ্যাটার্জির বাড়ির লোক। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? আপনারা ফোন করেছিলেন, খুব ক্রিটিক্যাল কন্ডিশন, মানে আমরা তো কালকেই ওকে শিফট করার কথা ভাবছি। হ্যাঁ, কিন্তু এরই মধ্যে ওনার আবারও একটা হার্ট অ্যাটাক হয়ে যায়। পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ, তাই আমি আপনাদের একবার ডাকলাম, যদি আপনারা এখন কিছু করতে চান। বলছি, এখনই পেশেন্টকে নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাওয়া যাবে, কিন্তু তার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে, আর সব রকম অ্যারেঞ্জমেন্ট করে তারপরেই আমাদের গাড়িটাকে ছাড়তে হবে। তা না হলে রাস্তায় যাওয়ার পথে যদি কিছু হয়ে যায় তখন। না, কিন্তু সেটা তো এখানেও হতে পারে। আপনারাই তো বলেছিলেন যে আপনাদের এখানে ঠিকঠাক ইনফ্রাস্ট্রাকচার নেই। হ্যাঁ, আমরা বলেছি আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই, কিন্তু আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি স্যার। কিন্তু এর বাইরে এই পেশেন্টের জন্য এটা যথেষ্ট নয়। আপনাদের আরও আগেই পেশেন্টকে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তখন তো পেশেন্টকে মুভ করা যাচ্ছিল না। কিন্তু আমাদের যেরকম গাড়ির ব্যবস্থা করতে হবে, যেরকম অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জ করতে হবে, সবটাই খুব খরচা সাপেক্ষ ম্যাম, আর সেটা আমাদের অ্যারেঞ্জ করে তারপরেই গাড়িটাকে ছাড়তে হবে। দেখুন, যা করার তাই করুন, কিছু একটা ব্যবস্থা করুন প্লিজ। আচ্ছা, কাইন্ডলি একটা জিনিস একটু বলবেন, মানে কতটা টাকা লাগতে পারে? অনেকটা টাকাই লাগবে। যত টাকাই লাগবে আপনি ব্যবস্থা করুন।
আর শিমুল তোকে যে আমি টাকাটা দিলাম তো দে ওটা দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ সেই টাকা এনেছি, তোমার ভাইয়ের কাছে আমার রাখা কাছে আছে। আছে, চিন্তা করিস না। সেই ভরসাতেই তো কথাটা বলছি আমি পুতুল দি। ইয়ে শোন, তুই এখানে দাঁড়া এক second। ঠিক আছে শিমুল একটু এদিকে এসো। কি হয়েছে? শোনো, আমি একটা কথা ভাবছি, এর পরে কি হবে? মানে ওকে যেখানে শিফট করা হবে তীর্থদাকে, সেটা তো অনেক বড় হসপিটাল, অনেক বেশি টাকা পয়সা লাগবে সেখানে। আর এদের তো মেডিক্লেমও নেই, কী করে অ্যারেঞ্জ করা যাবে বলো তো? দেখো লোন তো আমি অ্যাপ্লাই করেছি, পেয়েও যাব, টাকা তো হাতে চলে আসবে, কেন ভাবছো? কি বলছো তুমি? র্যাশনাল কথা বলো, কত টাকা লোন হবে? তা কি করবো, মানুষটাকে মেরে ফেলবো? হ্যাঁ, গয়নাগাটি যা আছে সব বিক্রি করে দেবো, যেভাবেই হোক তীর্থটাকে তো সুস্থ করে তুলতে হবে, মানুষটাকে তো বাঁচাতে হবে, বুঝতে পারছো তুমি? এক্সকিউজ মি, আপনারা কাইন্ডলি এই ফর্মালিটিগুলো তাহলে একটু মেনটেন করুন। আর আপনাদের যদি গ্রিন সিগন্যাল থাকে তাহলে আমরা অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জ করব। আর স্পেশাল অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জ করতে করতে 1-1.5 ঘন্টা তো লাগবেই। কি বলছেন, এতটা সময়? প্লিজ দেখুন না যত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করা যায়। আমি দেখছি। আপনি দিন আমাকে। তাহলে সই হ্যাঁ, আপনি এই জায়গাটা একটা সাইন করুন, যেহেতু আমরা পেশেন্টকে ডিসচার্জ করে করছি। দিচ্ছি, করে হ্যাঁ। দিচ্ছি। ইয়ে ম্যাডাম, বলছি এটা কথা ছিল। আচ্ছা বলছি, আপনারা যে এখানে পেশেন্টকে রাখতে পারছেন না, আপনাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই বলে, সেটা কি একটু লিখে দেবেন? মানে আমরা যদি পেশেন্টকে কোনো বড় হসপিটালে নিয়ে যাই, সেখানে তো জায়গা নাও থাকতে পারে, তাই আপনারা যদি একটু রেফার করে দেন তাহলে অ্যাডমিট করাতে আমাদের খুব সুবিধা হয়। হ্যাঁ ম্যাম, এটুকু হেল্প তো আমরা নিশ্চয়ই করছি। আপনারা ততক্ষণ এই কাগজপত্রগুলো একটু আপডেট করুন, আমরা ততক্ষণে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। ওকে। আমার স্বামী তো খুব অসুখ করেছে, অনেক বড় অসুখ করেছে আমার স্বামীরা। টাকার অভাবে না আমার স্বামী ভালো করে চিকিৎসা করতে পারছে না, জানো তো। আমি তো অসুখ হলে আমি কিছু করতে পারি না। হ্যাঁ, তোমাদেরকে সবাইকে বলছি, হ্যাঁ আমি না গান করতে পারি। হ্যাঁ, আমি তো গান করি। হ্যাঁ, তোমাদের যে ভালো লাগে তাহলে আমাকে টাকা দিও। হ্যাঁ, আর যে ভালো না লাগে আমার গান, তাহলে টাকা দিতে হবে। হ্যাঁ, শুধু শোনো তাহলেই হবে। হ্যাঁ, দিদি কি গো, কি কি ব্যাপার আমি বুঝতে পারছি না। ওইদিকেও দেখে এলাম, দিদি খুঁজে পাচ্ছি না। তুমি খেয়াল রাখতে পারোনি? আমি তো ফর্ম ফিল আপ করছিলাম। আরে বাবা, আমি তো তোমার সঙ্গেই ছিলাম, আমি কোথায় যাব? কোথায় আমি তো গেল? ওনার সঙ্গে কথা বলছিলাম কোথায় কোন হসপিটালে ভর্তি করা যায়। আচ্ছা, ও তীর্থদাকে দেখতে যায়নি তো? আচ্ছা কি করে কোথায় দেখতে যাবো, কি করে জানবে কোনটা বেড নাম্বার? না মানে আন্দাজে যদি কোথাও। আচ্ছা তো তুমি একবার ওদিকে দেখো, আমি ওনাকে জিজ্ঞেস করছি। ম্যাডাম, ওই আমার যে দিদি এখানে ছিল, মানে যার হাজব্যান্ড ভর্তি আছে তীর্থ চ্যাটার্জি, ও কোথায় গেল আমরা খুঁজে পাচ্ছি না। পরাগ হ্যাঁ। নেই কোথাও পুতুল দি। কোথায় আবার যাবে? নিশ্চয়ই এদিক ওদিক কোথাও একটা আছে, আপনারা খুঁজে দেখুন, নিশ্চয়ই পাবেন। আমার কি মনে হয় জানো তো, এইসব কথা শুনে বোধহয় পুতুল দি হাঁটা দিয়েছে।
বেচারির তো মনটা ভালো নেই, এইসব কথা শুনেও নিশ্চয়ই কোথাও চলে গেছে। এখন যদি ওর কোনো বিপদ হয় কি হবে, আমি আমি কিছুই বুঝতে পারছি না। বলছি শোনুন না, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাম্বুলেন্সটা অ্যারেঞ্জ করুন। আর আমাদের তো ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ হয়ে গেলেই আমাদেরকে একটু ফোন করে জানাবেন। হ্যাঁ নিশ্চয়ই আমি এখানে দেখছি। এই শোনো না, বেচারি তো ঠিক করে হাঁটাচলা করতে পারে না। যদি কোনো বিপদ হয়ে যায়, ও যদি হারিয়ে যায়, যদি কিছু করে ফেলে, আমি না সত্যি বুঝতে পারছি না পরাগ। শিমুল, তুমি শান্ত হও। দেখো আমরা সবাই এখানে আছি, এরকম একটা অবস্থা নিশ্চয়ই। চলো আমরা গিয়ে দেখি। নিশ্চয় কি করে ফেলতে পারে কিছু একটা। তুমি বুঝতে পারছো না ওর মনের অবস্থাটা? আমার খুব ভয় করছে পরাগ। ওর যদি কোনো বিপদ হয়, ও যদি কিছু করে ফেলে, ও যদি হারিয়ে যায়, কি হবে? শিমুল, তুমি শান্ত হও, শান্ত হও। আমার মনে হয় না ও সেরকম কিছু একটা করবে। এসব ভেবে লাভ নেই, চলো চলো খুঁজি তাড়াতাড়ি। চলো পুতুল দি। দিদি, আমার স্বামী না খুব অসুস্থ। তোমরা আমাকে যে টাকা দিলে, এই টাকা নিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করবো। তোমরা সবাই আশীর্বাদ করো গো, যেন আমি আমার স্বামীকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারি। আরেকটা গান গাও মা, আরেকটা গাও। কি অপূর্ব গলা! এরকম ট্যালেন্ট দেখা যায় না। এদের নিয়ে কেউ টিভিতেও কাজ করে না। টাকার অভাবে স্বামীও মারা যাচ্ছে। মামা যাচ্ছে না গো, আমার স্বামী বলনি না বেঁচে থাকবে। এই যে তোমার তো পয়সা দিলে না, এই পয়সা যে আমি আমার স্বামীকে বড় হাসপাতালে গিয়ে চিকিৎসা করবো। হ্যাঁ, আমার স্বামী খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমার স্বামী আমার মতো না, আমার স্বামী একদম সুস্থ। আমার স্বামী খুব ভালো, সবাইকে অনেক ভালো করে। আমার স্বামী অনেক লেখাপড়া। আমার স্বামীর দেশ বিদেশে যা কত কত বুদ্ধি আমার স্বামী মাথায়। আমার স্বামী সুস্থ হলো, আমাকে দেখবে বলো? হ্যাঁ, কে আমাকে খাইয়ে দেবে, কে আমাকে ঘুম পাড়িয়ে দেবে, কে আমাকে গল্প বলবে, কে আমাকে গান শেখাবে বলো? হ্যাঁ, আমি গান গাইতে না চাইলে আমাকে জোর করে গান শেখাবে। তোমার সবাই আশীর্বাদ করো আমি স্বামীর জন্য ভালো হয়ে যায়। হ্যাঁ, গামা গাও। ট্রেন তো এখনই এসে পড়বে। ট্রেন আসলে পরে লোকজন তো এখান দিয়ে যাবে। লোকজন তোমার গান শুনেই দাঁড়িয়ে পড়বে মা। ঠিক আছে, আমি গান গাইছি। দিদি, পুতুল দি, পুতুল দি। শিমুল, শুধু দেখা দিদি গলা পাচ্ছ না? গান গাইছে না? দেখেছো পরাগ, একটা মেয়ে তার স্বামীর জন্য ঠিক কি করতে পারে? টাকা পয়সা লাগবে জেনে, টাকা পয়সা দরকার হবে জেনে,
এভাবে রাস্তায় বেরিয়ে পড়েছে, একা একা এভাবে গান গাইছে, দেখছো তুমি কোথা থেকে? সবই দেখছি, কিন্তু আমি ভাবছি শিমুল, মা যদি এটা জানতে পারে কি বলবে বলো তো? যা বলবে বলুক, মা এখন একটা কথা বলবে, পরে একটা কথা বলবে, কিন্তু পুতুল দিকে দেখো, কতটা ডেডিকেটেড বলো তো, কতটা ভালোবাসতে পারে ও তীর্থদাকে, দেখছো তুমি? শিমুল, আমার মনে হয় জানো, মনে হয় একজন স্ত্রী তার স্বামীকে যতখানি ভালোবাসতে পারে, একজন স্বামী কখনোই স্ত্রীকে ততটা ভালোবাসতে পারে না। না পরাগ, সবসময় তা হয় না, ব্যতিক্রমও হয়। তবে হ্যাঁ, মেয়েদের কাছে স্বামী পরম প্রার্থনার জিনিস, পরম আকাঙ্ক্ষিত জিনিস। দেখো না পুতুল দিকে দেখেই সেটা বোঝা যাচ্ছে। শুধু তোমার কেউ আছে মা? টাকা পয়সা গুনে দিতে পারবে তো? হ্যাঁ, আমার ভাই আছে, ভাই বউ আছে, শিমু ওটা গুনতে পারবে টাকা।